এখন কলকাতার ঘটনাটা কিছুটা পাকা ফোঁড়া ফেটে যাওয়ার মতো একেবারে পুঁজ রক্ত লোকের সামনে ফেটে গেছে বলে আজকে সেই জিনিসটা মানুষের চোখের সামনে অবভিয়াস। তো বলে না যে তুমি যদি বারুদে কাঠি দেবার আগে বারুদটাকে তো এক জায়গায় জমাট বাঁধতে হয়। তো আমার মনে হয় যে যারা এই ইভেন্টটা করেছিলেন যে এবং তারা হয়তো জিনিসটাকে ওই 150 কোটি টাকা ফেলেছি, 250 কোটি টাকা তুলবো, পার হেড এত করে স্পন্সরশিপ তুলবো, এত করে আমরা টাকা পেটাপিটি করব, এই হিসেবটা করে যারা প্ল্যান করেছেন তা Welcome to Kathamuk, your global source for the latest headlines and in-depth analysis from around the world. অনেকদিন আগে পূর্ণেন্দু পত্রী এই লাইনগুলো লিখেছিলেন। বাইরে তখন বক্ষে বৃক্ষে জলে স্থলে অন্তরিক্ষে আমাদের সেই কান্না নিয়ে গান ধরেছেন বারেগুলাম। আমরা এই মুহূর্তে কলকাতায় কোনো বারেগুলামকে পাই না, কিন্তু ডক্টর কুণাল সরকারের মতো ব্যক্তিত্ব পরিষ্কার বলতে পারেন যে যতই আমায় বলো আমি অত মহামহিম বলতে পারবো না। অর্থাৎ একটা বিদ্রোহের ভাষা সবসময় কুণাল সরকারের মতো ব্যক্তিত্বকে তাড়া করে বেড়ায়। সেই বিদ্রোহ এবং জীবনকে নিয়ে আজ আমরা আবার কথা বলবো ডক্টর কুণাল সরকারের সঙ্গে। আপনাকে স্বাগতম। নমস্কার। তুমি পূর্ণেন্দু পত্রীর থেকে শুরু করে বিদ্রোহে শেষ করলে, তো যাই হোক, বিদ্রোহের আগুন থেকে আজকের দিনে একটু গা বাঁচিয়ে থাকতে হয়। বলো বলো কী খবর? হ্যাঁ, খুব সুন্দর বললেন উনি। প্রথম কথা আপনাকে বলি, আমরা শুনছি কনজিউমারিজমের যুগ, টাকা ফেললে কনজিউমারের একটা রাইট থাকে, কিন্তু মেসির বেলায় জনগণ টাকা ফেললো, 28,000 টাকার টিকিট কাটা হলো, কিন্তু তোমার দেখা নেই রে, তোমার দেখা নেই। মেসিকে ঘিরে রাখলো একটা সার্কেল, পলিটিক্যাল সার্কেল, আবার আপনাদের যাকে বলে বিনোদনের সার্কেল। জনগণ হাঁ করে তাকিয়ে রইল। তাহলে ভোট থেকে মেসি, সব জায়গায় কি জনগণের ভূমিকা হচ্ছে তারা হাঁ করে তাকিয়ে থাকবে আর কিচ্ছু দেখতে পাবে না? দেখো, জনগণ এখানে কতটা ভিকটিম আর কতটা পারপেট্রেটার। একবার কে বলেছিলেন আমি ভুলে গেছি, এনলাইটমেন্টের যুগে একজন মানুষ বলেছিলেন যে পিপল আলটিমেটলি গেট দ্য গভর্নমেন্ট দে ডিজার্ভ। তো এটা খুব দুঃখের সঙ্গে বলতে হয় যে আমাদের ওপর যেমন একটা অত্যন্ত বিকৃত কদর্য ইভেন্ট চাপিয়ে দেওয়া হলো, ঠিক সেই রকম আমরা দেখলাম যে কত 3টে না 4টে শহরে হাজারো হাজারো লক্ষ লক্ষ মানুষ, আজকে আমরা সেই মিষ্টির দোকানে মাছি বসার মতো, আমরা সেই খুলে রাখা মিষ্টির দোকানের মাছির মতো তার মধ্যে গিয়ে বসলাম। কিন্তু আমার দৃষ্টিভঙ্গিটা হয়তো এটা নিয়ে মিলবে না। আমার মনে হয় যে তুমি যদি কান পাতো, এখন তুমি ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া, কিন্তু যারা আজকে দেশের স্বীকৃত ইলেকট্রনিক মিডিয়া, এরা খানিকটা ছাঁকনির মতো, এরা কিছু খবর দেখায় আর কিছু খবর দেখায় না। এখন কলকাতার ঘটনাটা কিছুটা পাকা ফোঁড়া ফেটে যাওয়ার মতো একেবারে পুঁজ রক্ত লোকের সামনে ফেটে গেছে বলে আজকে সেই জিনিসটা মানুষের চোখের সামনে অবভিয়াস। কিন্তু ওয়েদার ইট ইজ হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লি, প্রত্যেকটা জায়গায় এই যে একটা অবসিন এক্সিবিশন অফ ওয়েলথ আর একটা কি বলবো, একটা মোস্ট ফাউল স্মেলিং এক্সিবিশন অফ ভিআইপি কালচার যেটা হলো, এটা কিন্তু যে হাজারো হাজারো ইয়াঙ্গার ছেলেমেয়েরা তার মধ্যে ছিল, তাদের কিন্তু ভয়ানক সেন্সিটাইজ করেছে। তো বলে না যে তুমি যদি বারুদে কাঠি দেবার আগে বারুদটাকে তো এক জায়গায় জমাট বাঁধতে হয়। তো আমার মনে হয় যে যারা এই ইভেন্টটা করেছিলেন যে এবং তারা হয়তো জিনিসটাকে ওই 150 কোটি টাকা ফেলেছি, 250 কোটি টাকা তুলবো, পার হেড এত করে স্পন্সরশিপ তুলবো, এত করে আমরা টাকা পেটাপিটি করব, এই হিসেবটা করে যারা প্ল্যান করেছেন তারা কিন্তু আমার মনে হয় ভাগ্যের অদৃশ্যে তারা যেটা এখনও বোঝেননি, তারা কিন্তু আমাদের জনজীবনের মধ্যে একটা অস্থিরতা, একটা মুভমেন্ট শুরু করে দিয়ে গেলেন। এবং এই মুভমেন্টটা হলো যে জিনিসটা তোমার মনে মনে থাকতো, তুমি যেটাতে গুমড়ে গুমড়ে উঠতে, আজকে ইন দ্য ইন্ডিয়ান পাবলিক লাইফ অ্যাক্রস দ্য 4 সিটিজ, কলকাতাতে ইজ দ্য সুপ্রিম এক্সাম্পল অফ ইট।
কিন্তু প্রত্যেকটা শহরের মধ্যে আজকে ইন ফ্রন্ট অফ দ্য জেনারেল পাবলিক ওই একটা আমাদের ওই একটা অর্ধনগ্ন সমাজের একটা অশ্লীল এক্সিবিশন অফ মানি পাওয়ার অ্যান্ড ভিআইপি কালচার যে হলো, এটা কিন্তু আমাদের তথাকথিত জেন জিকে খানিকটা আমাদের ভাইরোলজি ব্যাকটেরিওলজির মতো দিস হ্যাজ বিন দ্য ফার্স্ট ইনকুলেশন অফ ডিসকন্টেন্ট। এটা কি সেলিব্রেশন ক্যাপিটালিজম? হ্যাঁ, এটা কি সেলিব্রেশন ক্যাপিটালিজম? আই ডোন্ট নো হোয়াট ইজ সেলিব্রেশন ক্যাপিটালিজম। দেখো, ক্যাপিটালিজম ছাড়া তোমার কোনো গতি নয়। কেন গতি নেই? বিকজ কমিউনিজম হ্যাজ ফেইল্ড। কমিউনিস্টদের তো চিন্তা ভাবনা আদর্শগুলো খারাপ না, তাদের একটাই সমস্যা আছে যে কমিউনিস্ট কোনো দেশ নেই, কমিউনিজম কোনো জায়গায় প্র্যাকটিসড হয় না। কমিউনিজমটা এক ভলিউম একটা লাল রঙের বই করে লাইব্রেরির একটা শেলফে রয়ে গেছে। দ্য আইডিয়ালস ওয়ার নট ব্যাড, কিন্তু মানুষ যেটুকু নিজের মধ্যে একটা সভ্যতা, একটা শালীনতা, যে আমি আমার চারিপাশে যারা আছে তাদের সামনে আমি একটা উগ্র নগ্নভাবে নিজের এক্সিবিশন অফ পাওয়ার, মানি, ওয়েলথ, তথাকথিত ভিআইপি কালচার, সুপিরিয়রিটি কমপ্লেক্স, এগুলো মানুষ একসময় দেখাতো না। এবং আলটিমেটলি আমাদের অসুবিধেটা কোথায়? আজকে যদি আমরা একটা ঘোষিত রাজতন্ত্র হতাম, তোমার অসুবিধে থাকতো না। এখন তুমি যতই এসআইআর করো আর না করো, আলটিমেটলি তোমাকে আমাদের দেশের এই 140 কোটির মধ্যে 100 কোটি মানুষের কাছে ফিরে দাঁড়াতেই হবে। অ্যান্ড টু দ্যাট এক্সটেন্ট আই থিঙ্ক একটা সাইলেন্ট এই পুরো ঘটনাটা আমার কাছে ইজ অ্যান এক্সাম্পল অফ সাইলেন্ট সেন্সিটাইজেশন। এখন কেউ বিদ্রুপ করে মিম করছে, কেউ ক্যারিকেচার করে মিম করছে, কেউ একেবারে সাংঘাতিক অ্যাসিডিক ভাষায় অন্য লোককে আক্রমণ করছে। বাট টু মি আমার মনে হয় যে মেসি তার ফুটবলের যে হাজারো হাজারো গোল করেছেন, মেসি হয়তো তার অজান্তে আজকে ভারতবর্ষের আর্থসামাজিক জীবনে একটা সাইলেন্ট সেন্সিটাইজেশন করে দিয়ে গেলেন। কারণ এর পর থেকে মানুষের ব্যক্তভাবে এবং অব্যক্তভাবে যে কথাবার্তাগুলো হচ্ছে, সেগুলো কেবল এই কোটি টাকার কোলাকুলি আর লাখ টাকার হ্যান্ডশেকের মধ্যে কিন্তু চাপা থাকবে না। দেখা যাক হোয়াট দ্য ফিউচার হোল্ডস। কিন্তু একটা এই গোটা ঘটনার সঙ্গে তো ভারতীয় ক্রীড়ার উন্নতির কোনো সম্পর্ক নেই। ভারতবর্ষে যে ফুটবলে আমরা যে এই যে 250 কোটি টাকা না 300 কোটি টাকার টার্নওভারকে পাখির চোখ দেখে এখন জনশ্রুতি, আমি জানি না, জনশ্রুতি যে এদের পিছনে যে পান্ডারা আছেন, এই পান্ডারা কিন্তু এক একজন খেলোয়াড়, তারা হয়তো ফুটবল খেলোয়াড় নন। এই পান্ডারা এক একজন খেলোয়াড়, এবং এই খেলোয়াড়রা নিজেদের একটা স্মোক স্ক্রিন করার জন্যে কিছু ওই প্যাকাটির সেপাই, খড়কুটো সেপাইয়ের মধ্যে কিছু ওই শতদ্রু দত্তকে দাঁড় করিয়েছিলেন। শতদ্রু দত্তর ঘাড়ে 10টা মাথা আছে, সেই এই ইভেন্টটা করতে পারে? তার কোনো মাথা নেই। এখন এর মধ্যে দিয়ে হয়তো মানি সার্কুলেশন হয়েছে, এর মধ্যে টাকার রং পাল্টাচ্ছে, সে পাল্টাক। এই যে তুমি আজকে কথা বলছি, এই মুহূর্তে ভারতবর্ষে 350 থেকে 400 ফুটবলার 1 বছরের জন্যে তারা পেটে গামছা বেঁধে বসে থাকবে। কারণ এই 4-5 বছর আগে আমরা প্রফেশনাল ফুটবল লিগ করে বললাম যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন একটা প্রফেশনাল বেসিসে আইএসএল খেলবে। সেই আইএসএলকে না কর্পোরেট না অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন দাঁড় করাতে পারলো। এখন সমস্ত স্পন্সররা কেটে পড়েছে। তুমি যদি একেবারে মালদ্বীপ থেকে শুরু করে বাংলাদেশ অবধি দেখো, আমরা এশিয়ার বুকে আজকে একমাত্র দেশ যার একটা ন্যাশনাল ফুটবল লিগ হচ্ছে না। আমরা কলকাতার লিগটাকে একটা মোটামুটি ওই ধর্মঘটে গলিতে ফুটবল পেটানোতে পরিণত করে দিয়েছি। এক সময় নেহেরু কাপ টাপগুলো খেলা হতো, সেগুলো আমরা চিলেকোঠায় তুলে দিয়েছি। আর মোটামুটি কলকাতায় 2.5খানা পরিবার মিলে আমাদের কলকাতার ফুটবলের মুখাগ্নি করে দিয়েছেন। কলকাতার ফুটবল নিম্নগামী হলেও গোয়ায় কিছু ফুটবল বেঁচেছিল, ব্যাঙ্গালোরের ছেলেরা দক্ষিণ ভারতের কিছু ফুটবল খেলছিল, কিছু দল মিলে সকার লিগ করতে পারলো, এবং তার মধ্যে বিরাট পান্ডা ফান্ডারা নেবে পুরোটাকে ঘেঁটে দিয়েছে। তো যেখানে আজকে রাউন্ড অ্যাবাউট 30 কোটি টাকা চাওয়া হয়েছিল যে ইন্ডিয়ান সকার লিগকে বাঁচিয়ে রাখার জন্য, সেইখানে যেখানে প্রায় 300 ফুটবলার আজকে 30 কোটি টাকা এক একজন নেতা নেত্রীরা তাদের বিয়েতে ব্যবহার করেন।
আজকে সেই 30 কোটি টাকার জন্যে আমরা আবার ভারতীয় ফুটবলের গায়ে থুতু ফেলছি কেন? দেশের কত 162টা দেশ ফুটবল খেলে, তার মধ্যে আমরা 142 নম্বরে। ইট হ্যাজ নাথিং টু ডু উইথ ইট। এবং আরও যেটা কথা হলো যে এটা কত বড় একটা বিকৃত কল্পনা। ধরো আমি তো বম্বের টিকিটের ছবি দেখিনি, আমি কলকাতার টিকিটের ছবি দেখেছি, আমার হাতে ছিল না। একটা 20,000 টাকা না কত হাজার টিকিটে অশোক স্তম্ভের ছাপ দেওয়া আছে, এবং যে মূর্খটা আমাদের গভর্নমেন্টে বসে টিকিটের ওপর এই ছাপটা মেরেছে, সে এইটা বোঝে না যে পশ্চিমবঙ্গের অ্যাভারেজ মানুষের মাসিক ইনকাম কটা লোক 20,000 টাকা ইনকাম করে সেখানে সন্দেহ আছে না। আমাদের পার ক্যাপিটা ইনকাম এখন ভারতবর্ষের এই যে হায়দ্রাবাদ বা মুম্বাইয়ের থেকে পার হেড অ্যাবাউট 25-30% লোয়ার। খুব অসাধারণ একটা জায়গায় পেলাম আমরা। একটা জিনিসে দেখলাম কি, যে ওই সুকুমার রায় বলেছিলেন না, শুনেছি নাকি খিদেও পায় সারাদিন না খেলে। এবার সারাদিন না খেতে পাওয়া লোকের, এর আগে গল্পটা ছিল সারাদিন খেতে পাওয়া লোকের, যারা মেসিকে দেখতে পেলেন না 28,000 টাকা দিয়ে টিকিট কেটেও। এবার সারাদিন না খেতে পাওয়া লোকের গল্পটাও কিন্তু এক গল্পই আসছে। এসআইআরের ফলে যেটা দেখা যাচ্ছে, সামাজিকভাবে পশ্চাৎপদ মানুষজন, তিনি দলিত হতে পারেন, মুসলমান হতে পারেন, মহিলা হতে পারেন, তাদের এক বজ্ঞা করে বাদ দেওয়া হচ্ছে। এবং লোকে বলছে এসআইআর হলো সেই ফেভিকল কা মজবুত জোর হ্যায়, নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে, যে জোরটা বিজেপিকে চ্যাম্পিয়ন করা ছাড়া অন্য কিছু করার জন্য তৈরি হয়নি। এবং বিহারের ভোট থেকে যে অ্যানালিসিস পাচ্ছি, রাহুল গান্ধীও একই কথা প্রায় অন্যভাবে বলছেন। তাহলে এসআইআর কি আসলে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে চ্যাম্পিয়ন করার জায়গা, এবং এর কি একটা গভীর শ্রেণীগত রাজনীতি রয়েছে, যে গরিব মানুষ তোমাকে আর ভোটেও আমার দরকার নেই, তুমি? দেখো, শ্রেণীগত রাজনীতি আজকে ভারতবর্ষের মধ্যে যে কি বলবো, যে দুটো পোলারাইজেশন অফ পলিটিক্যাল ডিবেট হয়েছে, ভারতবর্ষের মধ্যে শ্রেণীগত পোলারাইজেশনটা মানে ইনএভিটেবল। এখন প্রশ্ন হচ্ছে তুমি কোন শ্রেণীর কথা বলছো। তুমি হিন্দু মুসলিমের কথা বললে সেটা একরকম শ্রেণীগত পোলারাইজেশন, তুমি যদি আপার কাস্ট লোয়ার কাস্টের কথা বলো সেটা একরকম পোলারাইজেশন, তুমি যদি সোশ্যাল, তুমি যদি আরবান রুরাল ডিফারেন্সিয়েশন বলো সেটা একরকম পোলারাইজেশন। এসআইআর সম্বন্ধে আমার নিজস্ব ব্যক্তিগত কিছু, এসআইআর মানে প্রথমত কনস্টিটিউশন এসআইআরকে সাপোর্ট করে না। ভারতীয় সংবিধানে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বলে কোনো প্রভিশন করা নেই। ভারতবর্ষের আমাদের যে ইলেকটোরাল রোল আছে, তুমি যদি একটু র্যাশনালি চিন্তা করো, এই প্রবলেমটা পলিটিক্যাল হবার আগেও ইজ কনস্টিটিউশনাল। একটা দেশের ইট ইজ বিকামিং অফ আ কান্ট্রি, যে সেই দেশটা প্রতি 10 বছর 12 বছর অন্তর অন্তর তার একটা পপুলেশন সেন্সাস করবে, এবং সেই ওভারঅল পপুলেশন সেন্সাসের ওপরে নির্ভর করবে যে আমার একটা ওভারঅল ম্যাপিং অফ মাই পপুলেশন, কে কোথায়, তার নাম কি, বাবার নাম কি ছিল, কোথায় থাকে, রাফলি তার সোশিও ইকোনমিক বিলঙ্গিং কি, রিলিজিয়ন জিজ্ঞেস করলে জিজ্ঞেস করতে পারো। এখন আমরা কি করছি, আমরা একটা দেশের সোশিও ইকোনমিক ম্যাপিংটা সেন্সাসের মধ্যে করতে চাইছি না। কেন? কারণ সেটা একটা সিরিয়াস, কেউ মনে করেন সেটা একটা অ্যাকাডেমিক এক্সারসাইজ। তার মানে আমরা বলছি সেই 2011 বোধহয় লাস্ট সেন্সাস হয়েছিল, যে সেন্সাসটা চুলোয় যাক, আমরা সেন্সাস সোশিও ইকোনমিক ডেটা আমরা চাই না। আমরা কোভিডের বাহানা দিলাম, কোভিডের পরেও বোধহয় 4-5 বছর হয়ে গেল। এখন আমরা যে কাজটা করছি, সেটাকে আমরা যেটা করছি, যেটা মনে হওয়াটা মানুষের স্বাভাবিক, কে ভোট দেবে, নাগরিক ভোট দেবে। তার মানে ইলেকশন কমিশন যদি নাগরিকত্ব ডিফাইন করে, প্রবলেম হচ্ছে নাগরিকত্ব ডিফাইন করার ক্ষমতা ইলেকশন কমিশনের নেই। এনিউমারেশন ফর্ম দিয়ে যে একটা ভোটারকে এনিউমারেট করতে হবে, তার কোনো প্রভিশন আমার কনস্টিটিউশনে নেই। তাহলে ইলেকশন কমিশনের কি করা উচিত ছিল? ইলেকশন কমিশনকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে বলা উচিত ছিল যে আমরা ধুয়ে মুছে আমাদের ভোটার লিস্টের অ্যাকিউরেসি এবং অথেন্টিসিটিটা আমরা বাড়াতে চাই। তাহলে আপনি একটা ওভারঅল এই দেশের কাশ্মীর থেকে কন্যাকুমারী
পোরবন্দর থেকে কলকাতা আপনি একটা 1 বছর সময় নিয়ে একটা সেন্সাস শুরু করুন। এই অ্যাট দি এন্ড অফ দ্য সেন্সাস আমরা সোশিও ইকোনমিক ডেটা পাবো, আমরা ইনকাম ডেটা পাবো, আমরা জেন্ডার ডেটা পাবো, চাইলে তুমি কাস্ট সেন্সাস পেতে পারো, এবং তার একটা সাবসেকশন হবে দ্য ইলেকটোরাল রোল। আমরা সেই পপুলেশন ম্যাপিংটাকে আমরা চুলোই দিয়ে আমরা ভোটার ম্যাপিং করতে শুরু করলাম, এবং এই ভোটার ম্যাপিংটা ঠিক যেরকম আরজিকর ধামাচাপা পড়েছিল সুপ্রিম কোর্টের অনুগ্রহে, ঠিক সেই রকম এই ভোটার ম্যাপিংটা হতে পারলো। কারণ ওই সেরিব্রাল স্ট্রোকের পরে যেন মানুষ বাকরুদ্ধ হয়ে যায়, সেই রকম সময় বুঝে সুপ্রিম কোর্ট মুখে ঠুলি বেঁধে বসে থাকলো। এখনও কেস চলছে, এখনও তারিখ পর তারিখ, হিয়ারিং পর হিয়ারিং হচ্ছে, এবং সুপ্রিম কোর্ট খুব ভালো করে জানে, ইফ সুপ্রিম কোর্ট entertained a serious session regarding the validity of this intensive revision, the problem is constitutional, the problem is not political. এখন ব্যাপার হলো বিজেপি কি চেষ্টা করছে যে আমি এক এক জায়গায় আমার নিজের সুবিধা মতো লিস্টটাকে কেটে ছেটে একটা করে, এখন প্রশ্ন হলো সব পলিটিক্যাল লিস্ট করেছে। আজকে বিজেপি যদি এসআইআরের মধ্যে করে থাকে, তাহলে সিপিএম আজকে পশ্চিমবঙ্গে একটা পলিটিক্যাল ভ্যান্ডালিজম এবং ভায়োলেন্সকে লেজিটিমাইজ করে এই কাজটা 30 বছর ধরে করেছে। এবং সিপিএম যদি দ্রোণাচার্য হয়, তার গুরু হচ্ছে, তার শিষ্য হচ্ছে তৃণমূল, একলব্য হচ্ছে তৃণমূল। দ্রোণাচার্য সিপিএম, একলব্য তৃণমূল। তৃণমূল আজকে পলিটিক্যাল ভায়োলেন্সটাকে যেখানে নিয়ে গেছে, সেখানে সাউথ আমেরিকান টিনপট ডেমোক্রেসিরা মনে করে আমরা তো কিছুই করলাম না, আমরা যেন লুডো খেললাম, এরা তো আউটডোর গেম খেলছে। তাহলে একদিকে আমাদের মধ্যে আমরা পলিটিক্যাল ভায়োলেন্সকে সহ্য করি, আমরা ছাপ্পা মারাটা সহ্য করি, আমরা পাড়ার পর পাড়া লোকে ধমক দিয়ে ভোট দিতে দেবে না তাকে আমরা সমর্থন করি, সেন্ট্রাল পুলিশ ফোর্স এলে তাদের আমরা বেঁধে ছেদে ঘরে তালা দিয়ে বসিয়ে রাখি, আবার আমরাই নাকে কান্নাকাঁদি যখন এসআইআরটা হবে। দ্যাট ইজ রং। এখন অফকোর্স বিজেপির মধ্যে এই জিনিসটাকে নিজের ইন্টারেস্টে এই জিনিসটাকে দেখার, এটা ভারতীয় সংবিধান এটাকে বৈধতা দিয়েছে। এই যে আর্টিকেল 1 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন শুরু হয়, তার 1-এর আগেও একটা আর্টিকেল 0 রাখা উচিত। সেই আর্টিকেল 0-র এই কথাটাই বলা উচিত যে ইন্ডিয়ান ডেমোক্রেসি ইজ এ নেকেড পারসুয়েন্স অফ পাওয়ার। যে ক্ষমতায় সেই রাজা, সে মারপিট, হ্যাঁ, সে মারপিট করতে পারে, পলিটিক্যাল ভায়োলেন্স করতে পারে, বাড়ি জ্বালিয়ে দিতে পারে, বুথ দখল করতে পারে, আর যে দিল্লির দণ্ডমুণ্ডের কর্তা সে সাজিয়ে গুজিয়ে এসআইআর করতে পারে। এখন তুমি যদি নিজের গলা খারাপ করি অ্যানালাইজিং পলিটিক্যাল নিউয়ান্সেস, সেটা একটা পলিটিক্যাল থিওরি হবে কোনো কাজের। বাট আমরা সিটিজেন। এখন আমার বাবা মা স্কুলের মাইনে দিয়ে স্কুলে পড়িয়েছেন, স্কুলে আমরা 2 বছর সিভিক্স পড়েছি, তারপর হয়তো এটা সেটা হাত পা মাথা পড়াশুনো করেছি, কিন্তু আমাদের একটা খুব ভালো সিভিক্সের বই ছিল। আই স্টিল রিমেম্বার মোস্ট অফ ইট। তো তোমার যদি সেই সিভিক্সের বইটা কিছুটা মনে থাকে, তুমি বলতে বাধ্য যে দিস ইজ নট আ কনস্টিটিউশনালি ম্যান্ডেটেড এক্সারসাইজ। এটা সুপ্রিম কোর্ট গাঁজাখুরি করছে, কমপ্লিট গাঁজাখুরি করেছে। খুব একটা অসাধারণ জায়গায় এলাম, আর এখানেই আমরা একটু লাইট হার্টে যাব। যে ওই একটা মানে জোড়ার অ্যাড দেখতাম, একটা ফেভিকলের অ্যাডটায় বেশ আমার ইন্টারেস্টিং লাগতো, যে সবাই আঠাটা দিয়ে জোড়ানোর চেষ্টা করছে, আর একটা লোক একটা কাঠির মধ্যে কিছু আঠা রেখে জলের মধ্যে কাঠিটা দিচ্ছে, মানে আঠা জলে গুলছে, অথচ মাছ এসে যাচ্ছে, কাঠিতে মাছ আটকে যাচ্ছে। লোকে বলছে বিজেপি ওটাই, মানে অন্য সব দল চুরি জোচ্চুরি সব কিছু করে, কিন্তু বিজেপি যেটা করে তার ধারে কাছে কেউ আর থাকে না। সে কোটি কোটি মানুষকে বাদ দিয়ে একটা অদ্ভুত ডেমোক্রেটিক জায়গা তৈরি করে, যেখানে মানুষের কোনো মানে পার্টিসিপেশনের কোনো জায়গা থাকে না। সঙ্গে চলে আসে বন্দে মাতরম বিতর্ক। আমি মহুয়া মৈত্রকে কোট করে বলছি, মহুয়া মৈত্র একটা বক্তব্যে বলছিলেন যে বিজেপির নেতারা নিজেরাই মানে হাতের সামনে বন্দে মাতরমের মানে মোবাইল দেখেও, নিজেদের মোবাইল থেকেও বন্দে মাতরম পুরোটা বলতে পারেন না, বা 3 লাইনও বলতে পারেন না। তারাই বলেন দেশের সমস্ত মানুষকে বন্দে মাতরম বলতে হবে। এই যে বন্দে মাতরম বিতর্কটাকে আপনি কীভাবে দেখছেন? দেখো, মানে মহুয়ার ভাষণটা আমি শুনেছি, এবং মহুয়া অত্যন্ত ভালো বলেছিলেন সেই দিন।
মহুয়ার বক্তব্যের মধ্যে এখন আমাদের কোনো পার্টি টাটির চুলো নেই, বালাই নেই, যে ভালো বলে আমরা শুনি। হ্যাঁ, একদিকে বন্দে মাতরম ভুল করছে, আর একদিকে একটা কত 9.5 লাইনের পদত্যাগপত্র লিখতে গিয়ে 6টা বানান ভুল করছে। তো এই তো হচ্ছে আমাদের ইন্টেলেকচুয়াল কন্টেন্ট। এখন বন্দে মাতরমের বিতর্কটা কিছুটা যেরকম যুবভারতী আজকে মমতা ব্যানার্জির কাছে একটা, তৃণমূলের কাছে একটা সেম সাইড গোল হলো। আমরা বসে বসে দেখছি একটা পলিটিক্যাল দল সেম সাইড গোল। এখন যুবভারতীতে তৃণমূল 5 গোল খেয়ে বসে আছে, আর মোদি 1-2 গোল খেয়েছে বন্দে মাতরম মেনাপতে গিয়ে। কারণ একটা হচ্ছে এদের সারাদিনে এত কাজ, এত ব্যস্ততা, এরা অত বন্দে মাতরম টাতরম নিয়ে তুমি 2 মিনিট পাতা নেড়ে তো এসে বলা যায় না, দ্যাট ইজ ডিফিকাল্ট। অ্যান্ড সেকেন্ড পয়েন্ট হচ্ছে বিজেপির তো একটা আক্ষরিক দুর্বলতা আছে, সেটা হচ্ছে বিজেপি তো এন্টায়ার, তুমি যদি চিন্তা করো 1920 লেট 1925-27 থেকে শুরু করে রাইট আপ টু ইন্ডিপেন্ডেন্স, তথাকথিত স্বাধীনতা সংগ্রামের মধ্যে তো বিজেপির খুব একটা আর্থিক, বিজেপি ছিল না, হিন্দু মহাসভা বা RSS এর তো আর্থিক যোগাযোগ ছিল না। দ্যাট ইজ এ ভেরি কনফিউজিং ছিল বলে অনেক ঐতিহাসিক দাবি। সুতরাং দেখো, বিজেপি সত্যি কথা বলতে মধ্যে মধ্যে তারা যেটুকু কথাবার্তা বলে, এন্টায়ার বন্দে মাতরম মুভমেন্ট ওয়াজ আ হিউজ সেম সাইড গোল বিজেপির জন্য। একেবারে টোটালি একটা অন্তঃশ্বাস শূন্য একটা গ্যাস বেলুনের মতো। প্রাইম মিনিস্টারও যে মোটামুটি খারাপ বলে টলে না, হি ওয়াজ কমপ্লিটলি আনপ্রিপেয়ার্ড এই ব্যাপারটা নিয়ে। আমি মহুয়া মৈত্রের কথা এই জন্যই বললাম যে তার আরেকটা বক্তব্য নিয়ে আপনাকে জিজ্ঞেস করব। তিনি যখন অসাধারণভাবে পাবলো নেরুদাকে কোট করে বলেন যে রক্ত চারদিকে ছড়িয়ে রয়েছে গোটা দেশের, তিনি কিন্তু পশ্চিমবঙ্গের কথা বলেন না। স্ট্রিট ব্লাড অন দ্য স্ট্রিট যদি গোটা দেশ জুড়ে হয়, পশ্চিমবঙ্গে তো ব্লাড অন দ্য স্ট্রিট রয়েছে। দেখো, এখন মানে তোমাকে এই প্রশ্নটা উত্তর দিতে হবে, ইজ লেফট উইং ফ্যাসিজম ডিফারেন্ট ফ্রম রাইট উইং ফ্যাসিজম? হ্যাঁ, এখন প্রশ্নটা হলো, যখন অ্যাডলফ হিটলার এবং নাজিরা মিলে তারা একেবারে ওপেনলি এবং ক্রুডলি রাইট উইং ফ্যাসিজম প্র্যাকটিস করেছিলেন, তখন সারা পৃথিবী হই হই করে উঠেছিল। তারপরে যখন লাল টি শার্ট গায়ে দিয়ে যখন স্ট্যালিন লেফট উইং ফ্যাসিজম করলেন, তখন আমরা কি বলতে পারলাম? আমরা খুব একটা কিছু স্ট্যালিনেরটা কি লেফট উইং ফ্যাসিজম ছিল? হ্যাঁ, নিশ্চয়ই। তুমি কমিউনিজমের ছদ্মবেশে সেটা করেছো, যেটা করেছো, এবং কমিউনিস্টরা তো এটাকে অস্বীকার করতে পারে না। কমিউনিজম যে জমিদার বাড়ির ওপর দাঁড়িয়েছিল, তাদের কোমরের জোর কে ছিল? চায়না তো কোমরের জোর ছিল না। চায়নার মধ্যে তুমি যদি মাও সেতুংকে আইডিওলজিক্যাল জোর বলো, মাও সেতুং তো 2টো ইনস্টলমেন্টে বোধহয় 2 কোটি লোককে জবাই করেছিল। একটা ছিল ইন্ডাস্ট্রিয়াল লিপ, আর একটা ছিল কালচারাল লিপ। কোনটাতে কত বেশি লোক খতম হয়েছিল, দ্যাট ইজ আ ডিফারেন্ট কোয়েশ্চেন। তো এখন এভরি ফর্ম অফ টোটালিটেরিয়ানিজম, আবার অনেক ধরনের যারা মানে সাংবাদিক যারা সে সময় চীনে গেছিলেন, তাদের আরেক রকম মত আছে। দেখো, এখন চীনের মত নিয়ে, চীন একটা দরিদ্র একটা থার্ড রেট দেশ হয়ে বসে থাকতো যদি না 1981 সালে ডেন জিয়াওপিং আবির্ভূত হতে। হ্যাঁ, এখন পৃথিবীতে হচ্ছে দ্য রিয়েল গডস আর সেলডম ওয়ারশিপড। দ্য গড অফ চায়না ইজ ডেন জিয়াওপিং। সেই ডেন জিয়াওপিং 1980-তে যখন উনি কমিউনিজমের সেই সোশ্যালিস্টিক প্রিন্সিপালগুলোর 5 পাতা রাখলেন, বাকি 95 পাতা হাতে মুড়িয়ে ডাস্টবিনে ফেলে দিলেন, দিয়ে উনি ক্যাপিটালিস্ট তৈরি করলেন, ইন্ডিভিজুয়াল ওনারশিপ অফ প্রপার্টি তৈরি করলেন, উনি স্পেশাল ইকোনমিক জোন তৈরি করে সবাইকে বললেন, তোমরা মদ খাও, খাও, খালি গায়ে ঘুরে বেড়াও, যাই করো, আমার দেশে এসো। ভূমি সংস্কারটা তো বোধহয় মাওরা করেছিল বলে এটা তৈরি হতে সুবিধা হলো, মানে জমিটা মাওরাই। দেখো, টু সাম এক্সটেন্ট তুমি যদি 1980s আগে চায়নার ইকোনমি দেখো, কোথায় চায়নার ইকোনমি? কোনো ইকোনমি নেই সেখানে। আজকে চায়না তোমার আমার বাজারে পাত্তা পাচ্ছে কিসের জন্যে? দ্য সেম স্টোরি ইন আ মাচ স্মলার স্কেল ইজ রিপিটেড ইন সিঙ্গাপুর। 1967-68-এ যখন সিঙ্গাপুরকে লাথি মেরে মালয়েশিয়া বার করে দিচ্ছে, বলছে তুমি একটা থার্ড রেট প্রভিন্স, তোমাকে আমি চাই না।
লি কুয়ান তখন কোথায়? তোমার জিপিওর পাশের ঘরটা থেকে সিঙ্গাপুরকে শাসন করা হতো। একটা যাদবপুর নেতাজিনগর কলোনি বলে মনে করতো লোকে। সিঙ্গাপুরকে কি গায়ে মাকে না মাথায় মাকে কেউ জানতো না। লোকে মনে করতো একটা ছোট স্মাগলাররা যায়, ড্রাগ ট্রাফিকিং হয়, কয়েকটা ছোট ছোট বোট থাকে, দ্যাট ওয়াজ সিঙ্গাপুর। সেই সিঙ্গাপুরকে যখন লি কুয়ান ইউ হাতে নিলেন, লি কুয়ান ইউ মুখে ডেমোক্রেসি বলতেন, লি কুয়ান ইউ ওয়াজ আ টোটালি লিমিটেড ডেমোক্রেসি। উনি নিজে মুখে বলতেন, দেখো লিমিটেড ডেমোক্রেসিতে তুমি বকবক করতে পারবে না, ধুলোয় গড়াগড়ি দিতে পারবে না, প্রতিরোধ করতে পারবে না, কিন্তু একটা দুটো জেনারেশন পরে তুমি হয়তো দেখতে পারো। এখন সব ডিকটেটর তো লি কুয়ান ইউ হয়নি। হ্যাঁ, নর্থ কোরিয়ার ডিকটেটর লি কুয়ান ইউ হতে পারেননি, যে তুমি একটা দেশকে $50,000 পার ক্যাপিটা ইনকামে তুমি নিয়ে যেতে পারো। তো তোমার সেইটা হতে পারে না। কামিং ব্যাক টু ইয়োর অরিজিনাল কোয়েশ্চেন, এখন পৃথিবীর যে অসুবিধাটা হলো যে ওয়ার্ল্ড হ্যাজ লট অফ গুড আইডিয়াস, বাট মোস্ট অফ দ্য গুড আইডিয়াস হ্যাভ ফেইলড। এটা একটা অসাধারণ জায়গায় এলাম, আর সেই জায়গা থেকে আমার এক বন্ধুর একটা প্রশ্ন রয়েছে, আমি সেই প্রশ্নটা শেষ করি। হ্যাঁ, এটাই শেষ প্রশ্ন। আজ আমার এক বন্ধুর একটা প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নটা দিয়ে, সেই বন্ধুর প্রশ্নটা দিয়ে আমরা এই আলোচনার আলাপনটাকে যে শেষ করব। আমার এক বন্ধু রয়েছেন যিনি ডক্টর কুণাল সরকারের, তিনিও সাংবাদিক, মানে আর্ডেন্ট ফ্যান, যে কোনো অনুষ্ঠান খুব মনোযোগ দিয়ে শোনেন। তিনি আমায় একটা কথা বলেছিলেন যে মানবেন্দ্রনাথ রায় যে কথাটা বলতেন যে ফিলসফার সিটিজেন, যে আমরা প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোকে দেখেছি, সেই রাজনৈতিক দলগুলো আমাদের কিছু দেয়নি, তাহলে আমরা অন্য ধরনের একটা রাজনৈতিক প্র্যাকটিস কেন তৈরি করব না, এবং সেখানে কুণাল বাবুর মতো ব্যক্তিত্বরা কেন নেতৃত্ব দেবেন না, তাদের হাত দিয়ে কেন আমরা নতুন একটা রেনেসার জায়গায় যাব না। কেননা তিলোত্তমা আন্দোলনের সময়ও একটা রেনেসার কোয়েশ্চেন সামনে এসেছিল। এই সামগ্রিক ব্যাপারটাকে কী বলবেন, যে আপনি একজন অসাধারণ স্পিকার, আপনার প্রচুর শুভানুধ্যায়ী রয়েছেন যারা খুব ভালোবাসে, তারা আপনাকে আরও বৃহত্তর রোলে দেখতে চায়। এটা কি তাদের এক ধরনের ওপর থেকে দেখা দাবি, নাকি আপনি নিজেকে সীমাবদ্ধ রাখতে চান? দেখো, কথাটা হলো আমাদের যদি আমরা নিজের মতো করে নিজেদের একটা কি বলবো, একটা সীমিত প্রফেশনাল গণ্ডি আছে, তার মধ্যে আমরা থাকি। এখনও আমাদের খেয়ে পড়ে ঘর সংসার চালানোর একটা প্রয়োজন বা তাগিদ আছে, সেটা করে যাই। অ্যাজ আ ডক্টর আমার রিপিটেডলি যে ব্যাপারটা আসে আমার কথার মধ্যে, আমাকে কিছুটা মাঠের মধ্যে বলটাকে রাখতে হয়, তা না হলে ইউ এন্টার ইনটু, আমার নিজের প্রফেশনের প্রতি যেমন একটা ভালোবাসা আছে, তেমন একটা দায়বদ্ধতা আছে। এখন পরিবেশ সব সোশ্যাল বা তথাকথিত পাবলিক লাইফ আজকে এমনই হয়ে গেছে যে তার মধ্যে তুমি একটা প্রফেশনাল ইন্টিগ্রিটি বা সেই রোল প্লেটা রেখে কাজ করা হ্যাজ বিকাম ভেরি ডিফিকাল্ট, এক নম্বর। দু নম্বর হয়ে গেছে যে পলিটিক্সের যাতায়াতটা হ্যাজ বিকাম আ কমপ্লিট ক্রুড পারসুয়েন্স অফ পাওয়ার। হ্যাঁ, এখন তুমি এমন মানুষকে দেখবে, আমি অনেক তারা খুব পরিশ্রম করেন, ভয়ঙ্কর খেটে বেড়ায়। আমি বহু পলিটিক্যাল নেতা নেত্রী যারা আমার হয়তো বন্ধুস্থানীয়, আমার চাইতো খানিকটা সিনিয়র, তাদের কাছাকাছি দু একবার গেছি টেছি, কথা বলেছি। তো আমি বহু লোককে দেখেছি, সত্যি কথা বলতে দে আর ভেরি গুড পিপল। তুমি তার মোড অফ ইনকাম জানো না, কিন্তু এইটুকু জানো কিছু না হলে এই মানুষটার উঠতে বসতে মাসে হয়তো 10 লাখ টাকা খরচা হবে। সো অ্যাজ আ প্রফেশনাল ম্যান আই ডু নট নো যে তার হিসেব নিকেশ চলে কী করে, হাউ ডাজ ইট গো। সে তো বটগাছ নয়, সে ফটোসিনথেসিস করে কার্বন ডাইঅক্সাইড শুকে নিয়ে অক্সিজেন বার করতে পারে না। ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া এখানে বটগাছ। হ্যাঁ, যে আমরা তো বটগাছ নই। যে জগদীশ বোস যখন ফটোসিনথেসিস বোঝালেন আমাদের যে তুমি অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ছাড়ো, আমি কার্বন ডাইঅক্সাইড নিয়ে অক্সিজেন, তাহলে যতক্ষণ না আমি ফটোসিনথেসিস শিখছি, ওইটা আমার কাছে একটা সাংঘাতিক অঙ্ক যে আমার চোখের সামনে কোনো সোজাসুজি রাস্তায় আমার 10 টাকা রোজগার করার আমি উপায় দেখতে পাচ্ছি না, অথচ আমার 500 টাকা খরচা আছে আর জীবনটা চলে যাচ্ছে। এটা একটা সাংঘাতিক অঙ্ক। তো যেদিন আমি এই অঙ্কটা বুঝতে পারবো হয়তো ঝাঁপিয়ে পড়বো। একটা শেষ আশা রেখে আজকে শেষ করছি। উনি বললেন বলটা আমাকে মাঠে রাখতে হয়। এবারের সিডিসি ডিবেটে কি সাধারণ জনগণ বলটা মাঠে রাখার সুযোগ পাবে, মানে টু ওয়ে অফ কমিউনিকেশন হবে? এবারে কিছুটা হবে। দেখো, ডিবেটেরও একটা টাইম থাকে, তো যারা ডিবেট নিয়ে ইন্টারেস্টেড 11 তারিখ জানুয়ারি চোখ রাখবেন ডিবেটে। এবার আমাদের ডিবেটের টপিকটা অনেকটা উত্তাপ জেনারেট করবে। আপনারা হয়তো গণমাধ্যমে ডিবেটের টপিকটা দেখেছেন যে হিন্দুইজম হ্যাজ টু বি প্রোটেক্টেড ফ্রম হিন্দুত্ব।
তো হিন্দুইজম, it is not a debate of Hinduism against Islam, it is a debate of Hinduism against itself. আপনারা আসবেন এবং অনেক সিনিয়র লোকেরা বলবেন, এবং তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু আমাদের 8-10 জন জুনিয়রদের একটা সুযোগ দেব, তারা যেন তাদের সঙ্গে কিছু ইন্টারাকশন বা প্রশ্ন করতে পারেন। টাইম পারমিটিং তারা করবেন, তবে অবশ্যই 2000 লোক ডিবেট দেখে, 2000 লোক দাঁড়িয়ে তো আর প্রশ্ন করতে পারে না। আপনাদের মনে মনে প্রশ্ন থাক, সেই প্রশ্নটা আপনারা কোনো একটা সময়ে কোনো শুভক্ষণে গণতান্ত্রিকভাবে তার অভিপ্রকাশ ঘটাবেন। ফলে একটা অদ্ভুত লিমিটেড ডেমোক্রেসি, কিন্তু সেই লিমিটেড ডেমোক্রেসির ভেতরেও আমরা ওই শঙ্খ ঘোষের কবিতার লাইনটা দিয়ে শেষ করছি, শূন্যতাই জানো শুধু, শূন্যতার ভেতরে এত যে ঢেউ আছে সে কথা জানো না। শূন্যতার ভেতরে অসাধারণ ঢেউয়ের গল্পকে তুলে ধরলেন ডক্টর কুণাল সরকার। আপনাকে অনন্ত ধন্যবাদ, কৃতজ্ঞ। ভালো থেকে